হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ইতিহাস প্রথম পত্রের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পার্টটা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো গত লেকচারে আমরা আসলে পড়েছিলাম কি, এটা যদি আমি একটু সামারি করি। তোমরা যারা গত ভিডিওটা দেখোনি তারা চাইলে আমার চ্যানেলে পূর্বের ভিডিওটা পার্ট 1টা দেখতে পারো। তো গত ভিডিওতে আমরা পড়েছি যে ভারতীয় উপমহাদেশে কেন ইউরোপীয় বণিকরা এসেছিল, অন্য কোনো জায়গায় তারা কিসের জন্য পদার্পণ করেনি। তো এই কারণগুলো আমরা দেখেছি। তারপর কোন কোন বণিক মানে কোন কোন জাতিগুলো এসেছিল এইসব সম্পর্কে আমরা দেখেছি, হালকা হালকা ধারণা নিয়েছি। তারপর পর্তুগিজ সম্পর্কে আমরা বিস্তারিত পড়েছি। এরপর আমরা জানি যে কোন কোন জাতিগুলো এসেছিল: পর্তুগিজ, ওলান্দাস, ডেনমার্ক, ফরাসি এবং ইংরেজ। তার মানে 5টা জাতি এসেছিল। তো যেহেতু আমরা একটা জাতি পড়ে ফেলেছি অর্থাৎ পর্তুগিজ, তার মানে এখন বাকি থাকে আর 4টা। তো আমরা ক্রমান্বয়ে আরো বাকি যেগুলো আছে ওগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। তো যেহেতু পর্তুগিজদের পরেই এসেছিল ওলান্দাস, তো আজকে আমরা ওলান্দাস এবং ডেনমার্ক এই দুইটা দেশ সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখিনি যে ওলান্দাজের আগমন। তো আমরা অনেকেই আসলে একটু ঘাবড়ে যেতে পারি যে আসলে ওলান্দাসটা আবার কোন দেশ। এটা তোমাদের সবার মধ্যে এই কোশ্চেনটা আসতে পারে যে ওলান্দাস বলতে তো এরকম কোনো দেশ তো ইউরোপে নাই। তো ওলান্দাস মূলত এমন নেদারল্যান্ড নামে আমরা একটা দেশকে চিনি, যেটা ইউরোপের দেশ নেদারল্যান্ড। এই নেদারল্যান্ডের অন্য একটা নাম হলো গিয়ে ওলান্দাস। তো এরা পরীক্ষায় আসতে পারে যে নেদারল্যান্ডের অপর নাম কি, বা পূর্বের ওলান্দাজের বর্তমান নাম কি। তো বর্তমান নাম হলো গিয়ে নেদারল্যান্ড। নেদারল্যান্ড। এমনকি ওলান্দাজদের নেদারল্যান্ডে যারা বসবাস করে তাদেরকে ওলান্দাজ বলা হয়, অথবা এদেরকে হল্যান্ডও বলা হয়। হল্যান্ড। তো পর্তুগিজদের পরেই তারপরে ওলান্দাজদের আগমন হয়েছে আমাদের এই ভারতীয় উপমহাদেশে এবং বাংলায়। তো আমরা জানি যে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা উত্তমসা অন্তরীপ ঘুরে এসে তারপর কালিকট বন্দরে পৌঁছায়। তো ঠিক সেই পথ অনুসরণ করে বাকি জাতিগুলো বা বাকি বণিক যারা ছিল তারা বাংলায় বা তথা ভারতীয় উপমহাদেশে এসেছিল। তো যেহেতু ভাস্কো দা গামা ওই পথ অনুসরণ করেছে, তো ভাস্কো দা গামা যেই পথ অনুসরণ করে এসেছিল 1595 সালে ওলান্দাজের ঠিক 4টি জাহাজ, কয়টি জাহাজ? 4টি জাহাজ, 4টি বাণিজ্য জাহাজ 1595 সালে ভারতীয় উপমহাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং আলটিমেটলি 1602 সালে সালটা একটু মনে রাখো যে 1602 সালে তারা ভারতীয় উপমহাদেশে আইসা আলটিমেটলি মানে দাঁড়াইতে পারছে, এরকম একটা অবস্থা। মানে 1595 শুরু করছে যাত্রা এবং 1602 সালে তারা ভারতে পদার্পণ করে। এবং তারা যেহেতু ভারতে পদার্পণ করে 1602 সালে, এবং 1602 সালে আইসাই তারা ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কি কোম্পানি ভাই? ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1602 সালে গঠন করে। এখন তোমার যদি একটা কোম্পানি না থাকে তাহলে তুমি বাণিজ্য করতে পারবে না। আমরা জানি কি, আমরা পরবর্তী সময় দেখবো যে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরকম বিভিন্নভাবে কোম্পানিরা আসতো, কোম্পানি গঠন করে সনদের মাধ্যমে তারপর বাংলায় বাণিজ্য করতো। তো ওলান্দাজ যারা ছিল তারা একটা কোম্পানি গঠন করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে একটা সনদ লাভ করে। এই সনদের মাধ্যমে তারা কি করে, ভারতীয় যে উপমহাদেশ তারা দুর্গ নির্মাণ করতে শুরু করে। তারপর বিভিন্ন যুদ্ধ বিগ্রহতে যোগদান শুরু করে। তারপর বিভিন্ন রাজাদের সাথে সন্ধি স্থাপন করা শুরু করে। তারপর আমরা জানি কি, যখন এই সনদটা তারা পাইছে, সনদটা পাওয়ার সাথে সাথে তারা দুর্গ নির্মাণ করা, তারপর যুদ্ধ বিগ্রহ, সন্ধি ইত্যাদি কাজে তারা আধিপত্য বিস্তার করা শুরু করে। তো আমরা জানি কি যে ওলান্দাজের আগে আরো একটা জাতি, অর্থাৎ পর্তুগিজ যে জাতিটা ছিল, পর্তুগিজ ওলান্দাজের আগে এই পর্তুগিজ জাতিটা তো ভারতের ওই সময় ছিল। তো যখনই পর্তুগিজ জাতি ছিল, নতুন একটা জাতি ওলান্দাজের আগমন করছে, তখন এই পর্তুগিজদের সাথে ওলান্দাজের একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায়। আমরা জানি কি, পর্তুগিজ যখন একা ছিল তখন কিন্তু তারা তাদের মতো করে নিজেদের মতো করে বাণিজ্য করতেছিল, নিজেদের মতো করে ধর্ম প্রচার করত, ইত্যাদি ইত্যাদি ভাবে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করত। কিন্তু যখনই ওলান্দাজরা ভারতীয় উপমহাদেশে আসে, তখন ওলান্দাজের সাথে পর্তুগিজের সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। তো দ্বন্দ্বটাকে আমরা পূর্বের লেকচারে পড়েছি যে হরমুজ এবং মালাক্কা প্রণালী, এই দুইটা প্রণালী পর্তুগিজরা দখল করে নেয়। কিন্তু তখন তো আর কেউ ছিল না, তখন পর্তুগিজ একাই ছিল। তো পর্তুগিজ একাই পুরো মালাক্কা প্রণালী এবং হরমুজ প্রণালী, এই দুটো প্রণালীকে দখল করে নেয়। কিন্তু যখনই ওলান্দাজরা ভারতীয় উপমহাদেশে আসে,
তখনই তারা কি করে 1641 সালে, কত সালে, 1641 সালে এই ওলান্দাজ কি করে আলটিমেটলি পর্তুগিজের কাছ থেকে এই মালাক্কা প্রণালীটা দখল করে নেয়, মালাক্কা প্রণালী দখল করে নেয়। এর ফলে কি হয়, দ্বন্দ্ব আরো বৃদ্ধি পায়। তারপর কি হয় এই যে তার কিছু বছর পরে অর্থাৎ 17 বছর পরেই 1658 সালে কি করে এই পর্তুগিজদেরকেই ওলান্দাজরা অর্থাৎ নেদারল্যান্ডের যারা আছে তারা এই নেদারল্যান্ডের বণিকরা পর্তুগিজ বণিকদেরকে সিংহল থেকেও বিতাড়িত করে দেয় একটা দ্বন্দ্বের মাধ্যমে। তো এই কারণে পর্তুগিজদের পতন হয় আর ওলান্দাজরা আলটিমেটলি টিকে থাকে। তারপর তারা কি করে একচেটিয়া ভাবে ডাল উৎপাদন করে, চাল উৎপাদন করে, মশলা, সুতা, রেশম এই ব্যবসাগুলো শুরু করে। এখানে আমরা একটা জিনিস দেখবো যে এই ইস্ট ইন্ডিয়া চার্টারের মাধ্যমে মানে ওই ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই চার্টার অর্থাৎ সনদের মাধ্যমে তারা দুর্গ নির্মাণ, সন্ধি, কুটির এগুলো নির্মাণ করেছিল এবং তাদের ব্যবসা বাণিজ্য প্রচার করেছিল। কিন্তু এগুলোর ভিতরেও ভারতীয় উপমহাদেশে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কুটিরটা অবস্থিত ছিল এটা ছিল মাদ্রাজে। অর্থাৎ ভারতে তাদের সবচেয়ে বড় বা গুরুত্বপূর্ণ কুটির যেটা ছিল, বাণিজ্য কুটির ছিল, এটা ছিল মাদ্রাজের ভারতে। আর এই যে চুচুড়া, এই চুচুড়া ছিল বাংলার ক্ষেত্রে। অর্থাৎ যদি কোশ্চেন আসে বাংলা, অর্থাৎ যদি কোশ্চেন আসে এইরকম যে ওলান্দাজদের ভারতে ওলান্দাজদের সবচেয়ে বড় বাণিজ্য কুটির কোনটা, তখন উত্তর হবে মাদ্রাজ। আর যদি প্রশ্ন আসে যে বাংলায় পর্তুগিজদের সবচেয়ে বড় কুটির কোনটি বা সবচেয়ে বিখ্যাত বাণিজ্য কুটির কোনটি, তখন উত্তর হবে চুচুড়া। এইটুকু দেখলেই হয়ে যাবে, এর বাহিরে আর কিছু লাগবে না। তো পর্তুগিজরা আগমন করে এইসব কর্মকাণ্ডগুলো তারা লিপ্ত ছিল বা এইসব কাজকর্মগুলো করেছিল পর্তুগিজদের সাথে। তখন তো শুধু পর্তুগিজ যেহেতু ছিল তাদের ঝামেলাটা আলটিমেটলি পর্তুগিজের সাথেই বাজছে। তো পরে দেখা যায় যে ওলান্দাজের পর আরো ডেনমার্ক, ফরাসি, ইংরেজ তারাও একে একে আসছে। তো আমরা গত ক্লাসে বলেছি যে এই যে সাম্রাজ্য বিস্তারের যে লড়াই, এই লড়াই শুধুমাত্র ইংরেজরাই টিকে ছিল। তার মানে কি, ইংরেজরা টিকে থাকা মানে আর যে বাকি যে 4টা বণিক বা 4টা যে জাতি আছে তারা আলটিমেটলি টিকে থাকতে পারেনি। তার মানে এইটা বোঝায় যে ওলান্দাজদেরও একটা সময় পতন ঘটেছে। তার মানে এখন আমরা ওলান্দাজদের আগমন সম্পর্কে জানছি, এখন আমাদের জানতে হবে ওলান্দাজদের পতন বা কিভাবে তাদের পতন হয়েছে বা তাদের পতনের কারণটা আসলে কি কি, একটু পড়লেই ওলান্দাজ সম্পর্কে আমাদের সকল আইডিয়া আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা জানবো ভারতীয় উপমহাদেশে নেদারল্যান্ডের যে বণিক ছিল তাদের পতনের মূল কারণগুলো। এখানে কিছু কিছু কারণ আছে, 3-4টার মতো কারণ আছে। এই কারণগুলোর জন্য মূলত নেদারল্যান্ড বণিকদের ভারতীয় উপমহাদেশে তাদের পতন ঘটে। তো প্রথম কারণ হলো গিয়ে, অথবা যেটাকে প্রধান কারণ হিসেবে ধরা হয়, স্পেনের সাথে দ্বন্দ্ব বা স্পেনের সাথে যুদ্ধ। এখন আমরা জানি কি যে দুটি দেশে যখন যুদ্ধ হয় তখন দুটি দেশই তাদের সর্বত্র বা তাদের যে সর্বরূপী রূপ এইটা দেখানোর জন্য মরিয়া হয়ে থাকে। তো যেহেতু তারা তাদের সর্বরূপ বা তাদের ভয়ঙ্কর রূপ দেখার জন্য মরিয়া থাকে, তারা বিভিন্নভাবে অস্ত্র যুদ্ধে লিপ্ত হয়। তো এই যুদ্ধ পরিচালনা করতে প্রত্যেকটা দেশেরই, অর্থাৎ যে দেশগুলো অংশগ্রহণ, প্রত্যেকটা দেশেরই অনেক পরিমাণ অর্থ ব্যয় হয়। যেহেতু ওলান্দাজরা একসাথে ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করতেছিল, অন্যদিকে আবার যুদ্ধ পরিচালনা করছিল, ফলে তাদের অর্থর দিক থেকে অন্যরকম একটা সংকট দেখা যায়, যার ফলে ভারতীয় উপমহাদেশে তারা ঠিকমতো বাণিজ্য করতে পারে না এবং একটা সময় তাদের পতন হয়। এটা ছিল প্রথম এবং প্রধান কারণ। তারপর কারণ ছিল মালয় দ্বীপপুঞ্জ। মালয় দ্বীপপুঞ্জটা আসলে কোথায় অবস্থিত এটা আমাদের জানতে হবে। মালয় দ্বীপপুঞ্জটা মূলত অবস্থিত আমাদের যে এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশের পূর্ব এবং দক্ষিণ দিকে। কোন দিকে? পূর্ব এবং দক্ষিণ। এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব দিকে, পূর্ব দক্ষিণ দিকে। এখন দক্ষিণ পূর্ব দিকে কোন দেশগুলো আছে এগুলো সম্পর্কে আমার জানা লাগবে। যেমন ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, এই যে দেশগুলো ছিল, এই দেশগুলো ছিল তোমার এশিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। তো এখন প্রশ্ন আসতে পারে যে ভারতীয় উপমহাদেশে কথা পড়তেছে কিন্তু এই দেশগুলো কিভাবে আসলো? তো এই যে ওলন্দাজ যে ছিল তাদের মূল টার্গেট ছিল মশলাটা তাদের মূল টার্গেট ছিল। কিন্তু ভারতীয় উপমহাদেশের যে
ভারতীয় উপমহাদেশের দক্ষিণ পূর্ব দিকে তথা এই যে দেশগুলো আছে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, এইসব জায়গায় মশলাটা একটু বেশি পাওয়া যেত। তো তারা কি করে, ভারতীয় উপমহাদেশটাকে একটু অ্যাভয়েড করে, অর্থাৎ এই জায়গায় এই ভারতীয় উপমহাদেশটা একটু মানে একটা পাশে রেখে তারা ওই দিকে যায় বাণিজ্য করতে। তো এইটা তাদের অন্যতম একটা পতনের কারণ। কিসের জন্য পতনের কারণ? যখন তারা ভারতীয় উপমহাদেশটাকে একটু পাশে রাখা যখন অন্য অন্য দেশে অর্থাৎ ভারতীয় উপমহাদেশের সামনে আগাইয়া বা সামনে এগিয়ে যখন তারা বাণিজ্য করতে গেছে, তখন এই যে ইংরেজ তথা অন্য অন্য যে শক্তিগুলো আছে, আমরা তো জানি যে শুধু ওলন্দাজরাই আসে নাই, ওলন্দাজের পর ডেনমার্কের যারা ছিল তারা আসছিল, ফরাসিরা আসছিল, তারপর ইংরেজ আসছিল। তো যখন তারা দেখলো যে ওলন্দাজ তথা নেদারল্যান্ডে যারা তারা দক্ষিণ পূর্ব দিকে চলে গেছে বা ওই দিকে তারা মনোনিবেশ করছে, এই ফাঁকে ইংরেজদের কি করছে, ভারতবর্ষটারে আস্তে আস্তে করে দখল করে নিয়ে যায়। যখন তারা ভারতবর্ষে একচেটিয়াভাবে দখল স্থাপন করে, তখন তারা আর নেদারল্যান্ডের যে বণিকরা আছে তাদেরকে ভারতবর্ষে বাণিজ্য করার কোনো সুযোগ দেয় না, এর জন্য তাদের পতন হয়। তারপর কারণ হচ্ছে সহায় সম্পত্তি বিক্রি। যখন দেখতে পারলো যে ইংরেজ বণিকরা যারা আছে তারা একেবারে সব দিক থেকে একেবারে ভারতীয় উপমহাদেশকে দখল করে নিয়েছে এবং তারা একচেটিয়াভাবে বাণিজ্য করতেছে, তখন তারা তাদের ভারতীয় উপমহাদেশে যে স্বল্প সংখ্যক যে সহায় সম্পত্তি আছে, মানে এমনটা না যে তারা ভারতীয় উপমহাদেশে একেবারে চলে গিয়েছিল এবং ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং মালয়েশিয়া গিয়ে মশলার বাণিজ্য করা শুরু করছিল। তাদের ভারতীয় উপমহাদেশেও কিছু ছিল কিন্তু খুব অল্প পরিমাণ ছিল। তারা ওদিকে মনোনিবেশ করতে গিয়ে এই ফাঁকে ইংল্যান্ড তথা ইংরেজ যারা ছিল তারা ভারতীয় উপমহাদেশে একচেটিয়াভাবে বাণিজ্য করা শুরু করে। তো তাদের যে এই কিছু সংখ্যক তোমার সহায় সম্পত্তি ছিল, এই সহায় সম্পত্তিগুলো কি করে নেদারল্যান্ড যে বণিকরা আছে তারা কি করে ইংরেজদের কাছে বিক্রি করে দেয়। তারা ইংরেজদের কাছে বিক্রি করতে আলটিমেটলি ভারতীয় উপমহাদেশের একেবারের জন্য চলে যায়। তো এইসব কারণগুলোর জন্য মূলত ওলন্দাজদের পতন হয়েছিল। তো এখন আমরা জানবো ভারতীয় উপমহাদেশে ডেনমার্কদের সম্পর্কে কিছু তথ্য। তো ফার্স্টে বলি, ডেনমার্ক কাদেরকে বলা হয়? বর্তমান যারা ডেনমার্কের বসবাস করে বা বর্তমান যে ডেনমার্ক এই ডেনমার্কের অধিবাসীদেরকে মূলত ডেনমার্ক বলা হয়। তো ডেনমার্ক সম্পর্কে আমি জানি, ডেনমার্করা কিভাবে আসে। তো সপ্তদশ শতাব্দীতে ডেনমার্করা জানতে পারে যে পর্তুগিজ যে জাতিটা আছে, এই পর্তুগিজ জাতি ভারতীয় উপমহাদেশে রমরমভাবে মশলার ব্যবসা চালিয়ে যাচ্ছে। তো যখন তারা এই খবরটা জানতে পারে, তখন তারা কি করে 1616 সালে ভারতীয় উপমহাদেশে আগমন করে এবং ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমরা জানি প্রত্যেকটা জাতি একটা কোম্পানির মাধ্যমে সনদ নিয়ে তারপর ভারতীয় উপমহাদেশে ব্যবসা বাণিজ্য করা শুরু করে। যেমন ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওলন্দাজের, ব্রিটিশ উপমহাদেশে যারা ব্রিটিশ ছিল, ব্রিটিশদের কোম্পানি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফরাসিদের ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক তেমনি ড্যানিশ যারা ছিল তারাও ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের উদ্যোগ নেয়। কত সালে উদ্যোগ নেয়? 1616 সালে এই যে ডেনমার্করা তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের উদ্যোগ নেয়। তারপর কি হয়, 1620 সালে আইসা, অর্থাৎ এই যে 1616 সালে উদ্যোগটা নিয়েছিল, 1620 সালে আইসা তারা কি করে, এই যে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা গঠন করতে সক্ষম হয় 4 বছর পর। এবং একই সাথে যখন তারা ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেছিল, তার সাথে সাথে তারা কি করলো, চার্টার যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন হয়ে গেছে, তারা সনদ পাইছে, দেন তারা কি করলো, আস্তে আস্তে কুটি স্থাপন করলো। তো সর্বপ্রথম তারা কুটি স্থাপন করে ভারতের দক্ষিণে, অর্থাৎ দক্ষিণ ভারতে তাঞ্জোর নামে একটা জেলা আছে বা তাঞ্জোর নামে একটা জায়গা আছে। 1620 সালে এই তাঞ্জোরে দক্ষিণ ভারতে তারা একটা কুটি স্থাপন করে বাণিজ্যের জন্য। তার মানে 1620 সালে কি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হলো এবং 1620 সালেই দক্ষিণ ভারতের তাঞ্জোরে একটা বাণিজ্য কুটি স্থাপন করলো। তারপর কি হলো, যেহেতু দক্ষিণ ভারতে করছে, তখন বাংলায় তো একটা বাণিজ্য কুটির দরকার, বাংলা বাণিজ্য কুটি না তারা বাংলায় কিভাবে বাণিজ্য করবে, এ লক্ষ্যে তারা কি করলো, তার কিছু বছর পরেই 1616 সালে, কত সালে, 1676 সালে তারা কি করে, বাংলার যে কলকাতা আছে, কলকাতা তখন বাংলা, বিহার, উড়িষ্যা বাংলা নামে পরিচিত ছিল, এই কলকাতার শ্রীরামপুর আছে, এই শ্রীরামপুর অঞ্চলে তারা কি করলো, একটা বাণিজ্য কুটি স্থাপন করলো। কিন্তু আমরা দেখতে পারবো যে এই যে ডেনমার্ক যে জাতিটা আছে, এটা এই পর্তুগিজ, ফরাসি বা ইংল্যান্ড এদের মতো অতটা আসলে মানে একচেটিয়াভাবে আধিপত্য বিস্তার করে রাখতে সক্ষম হয়নি। ফলে খুবই অল্প সময়ের ভিতরেই তাদের পতন হয়ে যায়। তারা আলটিমেটলি তাদের মতো ভারতীয় উপমহাদেশে বেশি অবদান রাখতে পারেনি, তারপর কোনো জাতিকে তারা বিতাড়িত করতে পারেনি, কাদের সাথে তারা দ্বন্দ্বে জড়াইতে পারেনি, এরকম কোনো কিছু তাদের ক্ষেত্রে ঘটেনি।
তো এখন আমরা যেহেতু তারা অল্প সময়ের জন্য রয়েছে, তাই তাদের পড়াশোনাটা অল্পের ভিতরে শেষ হয়ে গেছে। এখন আমরা এই যে ডেনমার্ক যে জাতিটা আছে, তাদের পতন কিসের জন্য হয়েছে এইটা সম্পর্কে আমরা এখন কিছু তথ্য জানবো। তো মূল পতনের কারণ হলো একটাই, যে ব্যবসায় সুবিধা করতে না পারা। তৎকালীন সময় আমরা জানি যে তারা যখন আসছিল, তখন ব্রিটিশ যারা ছিল, অর্থাৎ ইংরেজরা, তারা একচেটিয়াভাবে বাণিজ্য করতেছিল এবং তারা ওয়ান কাইন্ড অফ মানে ইংরেজের কাছে তারা পাত্তা পায় না, এই টাইপের একটা অবস্থা হয়ে গেছিল যে তারা ইংরেজদের কাছে পাত্তা পায় না, তারা একচেটিয়াভাবে বাণিজ্য স্থাপন করতেছিল। যার ফলে তারা কি হলো, এই যে ব্যবসার ক্ষেত্রে তারা কোনো রকম সুবিধা করতে পারেনি, মানে আসছিল ব্যবসা করতে, বাট ব্যবসা করে অতটা সুবিধা অর্জন করতে পারে না, মানে ওয়ান কাইন্ড অফ মানে লস খাইয়ে গেছে, এই টাইপের একটা অবস্থা হয়ে গেছে। তো যখন তারা দেখলো যে ভারতীয় উপমহাদেশে আসলে তারা যে উদ্দেশ্যে আসছিল মশলার ব্যবসা বা আর আসলে তারা এই যে বাণিজ্যর যে সাম্রাজ্য, এই সাম্রাজ্যে তারা বা এই যে বাণিজ্যর যে লড়াই বা ব্যবসার যে লড়াই, এই ব্যবসার লড়াই তারা টিকে থাকতে পারে না। তার ফলে কি হলো, যেহেতু ইংরেজরা তৎকালীন সময় অনেক মানে ফেমাস ছিল বা বিখ্যাত ছিল, তারা একচেটিয়াভাবে বাণিজ্য করতেছিল। তো এই যে ডেনমার্কের যে লোকজন ছিল বা ডেনমার্কের যে মৌলিকরা ছিল, তারা 1885 খ্রিস্টাব্দে আইসে কি করে, তাদের যেটুকু তারা মানে অর্জন করেছিল সবটুকু ইংরেজদের কাছে বিক্রি করে দেয় 12,50,000 টাকার বিনিময়ে। 12,50,000 টাকার বিনিময়ে তারা তাদের যেরকম ভাবে যেভাবে হোক তারা যেটুকু অর্জন করেছিল, যে কুটি স্থাপন করেছিল, যেরকম ভাবে তারা মানে গুছিয়ে উঠেছিল, তার সবটুকুই তারা 1845 খ্রিস্টাব্দে ইংরেজদের কাছে 12,50,000 টাকা সবকিছু বিক্রি করে দেয়। তারপর তারা কি করে, ভারতীয় উপমহাদেশ থেকে চিরতরের জন্য বিদায় হয়ে যায়, স্ব ইচ্ছে তারা বিদায় হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই। আজকে আমরা সম্পূর্ণ দুইটা জাতি সম্পর্কে জেনেছি এবং এই দুইটা জাতি খুবই ছোট ছোট, ওলান্দাস তথা নেদারল্যান্ড এবং ড্যানিশ মানে ডেনমার্ক, এই দুইটা জাতি সম্পর্কে জানছি এবং পার্ট 1-এ আমরা জেনেছি পর্তুগিজ সম্পর্কে। এখন যেহেতু তিনটা শেষ, তার মানে আমাদের হাতে এখনো দুইটা আছে, ফরাসি এবং ইংল্যান্ড। তো পরবর্তী ক্লাসে আমরা ফরাসি এবং ইংল্যান্ড সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব, তারপর ধারাবাহিকভাবে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগানোর চেষ্টা করব। তো যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে এবং তোমরা যদি আমার পড়া বুঝতে পারো বা তোমার যদি মনে হয় যে না আসলে এই ভিডিওগুলো আমার জন্য উপকারী, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক দিয়ে দেবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে খুবই অনুপ্রাণিত করে। তো একটা লাইক, একটা কমেন্ট এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যদি তোমাদের ভিডিওগুলো উপকারে আসে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।